দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে স্কুলে নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। চাকরি হারানো শিক্ষকদের জন্য সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে আমাদের এই বিজ্ঞপ্তি জারি করতেই হবে। আগামী 16 জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করা যাবে 14 জুলাই পর্যন্ত। চূড়ান্ত ফল প্রকাশ হবে 15 নভেম্বর এবং কাউন্সেলিং শুরু হবে 20 নভেম্বর থেকে। ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আর এই পরীক্ষার মাধ্যমেই মোট 44,203 জন শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি গরমের ছুটির পর সুপ্রিম কোর্ট খুললে রিভিউ পিটিশনও দাখিল করা হবে। তবে অনেক চাকরিহারা শিক্ষক পরীক্ষা দিতে চাইছেন না। তাদের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এখনই এসব বলে চাকরি ফিরে পাওয়ার সুযোগ থাকবে না। বিজ্ঞপ্তি বেরোলে আবেদন করুন। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31শে মে লাস্ট ডেট করেছে আমাদের, 30শে মে কিন্তু এটা আমাদের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30শে মে, কারণ যেহেতু 31শে মে মধ্যে করতে বলেছে। তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। আমি কিন্তু আবার বলছি, অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য। রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময়, টাইম ইজ রানিং আউট। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16 জুন পর্যন্ত। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করে 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15 নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20 নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয়, তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে। আজিকরের হাসপাতালের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা বিরাট আন্দোলন শুরু করেছিলেন। ডাক্তারদের পাশাপাশি সেই আন্দোলনে সাধারণ মানুষও অংশ নিয়েছিলেন। তবে আন্দোলনের মুখ হিসেবে যারা উঠে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ। তাদের কেন্দ্র করে এবার নয়া বিতর্ক। 3 জনের নতুন পোস্টিং এর স্বচ্ছতা নেই বলে অভিযোগ উঠছে। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে বদলি না করে মালদার গাজলে বদলি করা হয়েছে। অন্যদিকে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ এবং আসফাকুল্লাহকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। এই নতুন পোস্টিং নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দেবাশিস হালদার জানিয়েছেন, কাউন্সিলিং এ হাওড়ায় পোস্টিং এর কথা বলা হলেও মেধা তালিকা বেরোনোর পর তাকে গাজলে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কাউন্সিলিং অনুযায়ী অনিকেতের পোস্টিং ছিল আরজি করে আর আসফাকুল্লাহর পুরুলিয়াতে, কিন্তু মেধা তালিকায় সম্পূর্ণ উল্টো তথ্য। এরপরে উঠে এসেছে অস্বচ্ছতার অভিযোগ। গোটা ঘটনায় আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবারের পর মঙ্গলবার ফের স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল। কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও এই হুমকি ইমেল ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। সমগ্র এলাকা ভালো করে খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার অন্য আরেকটি ইমেল আইডি থেকে এই বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। আর তাতে বলা হয়েছে 4টি আরডিএক্স রাখা আছে, বিকেল 5
5টায় বিস্ফোরণ ঘটবে। বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। কার্যত ঘিরে রাখা হয়েছে স্বাস্থ্য ভবন। তবে প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান এটি ভুয়ো ইমেল। কেউ হয়তো ইচ্ছে করেই পুলিশকে হেনস্থা করার জন্য এই ইমেল পাঠিয়েছে। তবে বিষয়টিকে কোনোভাবেই হালকা করে দেখছে না পুলিশ। এই হুমকি মেলের নেপথ্যে পাক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী 19শে জুন হবে সেখানে নির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। দিন দুই আগেই রাজ্যের একটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার মঙ্গলবার সেখানেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়াই করবে আলিফা আহমেদ। তিনি প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতেই তার উপরই ভরসা রাখল তৃণমূল সুপ্রিমো। ফের চোখ রাঙাচ্ছে করোনা। মালদায় 2 বছরের এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা 2 বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি, কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শিশুকে পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে ওই শিশুর। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি। তবে প্রতি মুহূর্তে রাজ্যের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। অন্যদিকে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গতবারের মতো ঝুঁকি না নিয়ে অনেকেই মাস্ক ব্যবহার করতে শুরু করছেন ইতিমধ্যেই। দেখছি যে করোনার প্রকোপ বাড়া শুরু হয়ে গেছে। বোম্বে, দিল্লি, তারপর আমাদের কলকাতাতেও কিন্তু করোনার পেশেন্ট ধরা পড়েছে। তাই এইখানে পশ্চিমবঙ্গে যা হেলথের ব্যাপার, তাতে কবে মুখ্যমন্ত্রী এটাকে ইমার্জেন্সি ঘোষণা করবে না করবে সেই দিকে না গিয়ে আগে থেকেই আমি প্রোটেকশন নেওয়া শুরু করেছি। হ্যাঁ, আবার নতুন করে আমাকে মাস্ক কিনতে হলো, কারণ 4 বছর আগে কিনেছিলাম, যেগুলো ছিল বাঁচা পূজা সেগুলো নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে কিনলাম ওষুধের দোকান থেকে। মহারাষ্ট্রে এত করোনা বেড়ে গেছে, তার জন্য আমাদের বাংলাতেও করোনা হচ্ছে। তাই জন্য আগে থেকে সাবধানতা, নিজের সুরক্ষা রাখাটা ভালো। সরকার যবে ঘোষণা করবে সেটা তো কোনো কথা নাই সরকারের এখন করোনা নিয়ে চিন্তা ভাবনা। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় 1256 জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছিল। শোনানো হয়েছিল ফাঁসির সাজা। এমন একজন ব্যক্তিকে বেকসুর খালাস করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আর এই প্রথম বাংলাদেশের মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ছেড়ে দেওয়া হলো। এই নিয়ে হতাশা ছড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে দেশবাসীর মধ্যে। মানবতা বিরোধী অপরাধে দোষী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ এই রায় দেয়। 2015 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে ফাঁসির সাজা দিয়েছিলেন। অভিযোগ ছিল 1971 সালে রংপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে 1256 জনকে হত্যা, 17 জনকে অপহরণ, একজন নারীকে ধর্ষণ এবং বহু মানুষকে নির্যাতন করেছিলেন তিনি। এছাড়া বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও লুটপাটের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসছিলেন। শেষমেশ সুপ্রিম কোর্ট তার সাজা বাতিল করে মুক্তির রায় দিল। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এটি প্রথম ঘটনা যেখানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ছেড়ে দেওয়া হলো। এই রায় ঘিরে বিচার অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন সরকারের পক্ষ থেকে এই মামলায় জোরালো আপত্তি জানানো হয়নি, শুনানিতেও সেটা স্পষ্ট ছিল। রাজনৈতিক মহলের দাবি, জামায়াতের শীর্ষ নেতারা সরকারের উপর চাপ তৈরি করেই এই রায় আদায় করেছেন। রায়ের কয়েকদিন আগে জামায়াতের আমির শফিকুর রহমান দলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এরপর সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তার সঙ্গেও তার বৈঠক হয়। এছাড়া এক শীর্ষস্থানীয় বিচারপতি বিদেশ সফর থেকে তড়িঘড়ি ফিরে এসে এক সরকারি কর্তার সঙ্গে গোপন বৈঠক করেন। এই বিষয়টিও রায়ের সঙ্গে জড়িত বলেই মনে করছেন অনেকে। মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের একাধিক শীর্ষ নেতা। তাদের মধ্যে ছিলেন নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় শুধু এক ব্যক্তির মুক্তি নয়, বরং বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের ধারাকেই প্রশ্নের মুখে ফেলেছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়িয়েছে। অনেকেই বলছেন এটি বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়খণ্ডের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও এক মাওবাদী নেতার। উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র।
কয়েকদিন ধরে ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক অভিযানে 3 মাওবাদীর মৃত্যু হয়েছে। সোমবারও একজনের মৃত্যু হয়েছে। সোমবারের অভিযানে নিহত মাওবাদীর নাম মনীষ যাদব। লাতেহার জেলার এক অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার। মনীষের মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। এবার লাতেহার সংলগ্ন পালামু জেলাতেও মাওবাদী দমন অভিযানে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। পিটিআই সূত্রে খবর, সোমবার বেশি রাতের দিকে ওই অভিযানে জখম হয়েছেন আরও এক মাওবাদী নেতা। জখম ওই মাওবাদী নেতার মাথার দাম 15 লক্ষ টাকা। যদিও সরকারিভাবে এই অভিযানে নিহত এবং আহত মাওবাদী নেতাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পালামু জেলার ডিআইজি ওয়াইএস রমেশ জানিয়েছেন, গুলির লড়াইয়ের পরে এক মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। মৃত মাওবাদীর দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। অপর এক মাওবাদী নেতার গুলিবিদ্ধ হওয়ার তথ্য এখন নিশ্চিত করা হয়নি বলেই জানিয়েছে ডিআইজি। তবে পুলিশের অপর এক আধিকারিক পিটিআইকে জানিয়েছে, ওই অভিযানের শীর্ষ মাওবাদী কমান্ডার তুলসীর মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডে গত কয়েকদিনের অভিযানে এক মাওবাদী নেতা কুন্দন সিং খারওয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। ওই মাওবাদী নেতার থেকে 2টি স্বয়ংক্রিয় রাইফেল এবং কার্তুজ উদ্ধার হয়েছিল। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, মনীষ এবং কুন্দর উভয়ই গত 12 বছর ধরে সক্রিয় ছিলেন এলাকায়। মনীষের বিরুদ্ধে 40টি মামলা ছিল, কুন্দরের বিরুদ্ধে রয়েছে 27টি মামলা। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরে বর্ষা ঢুকেছে কেরলে এবং সেখানকার অবস্থা খারাপ। গত 75 বছরে এই প্রথমবার এত আগাম বর্ষার আগমন সেখানে। এদিকে মুম্বাই নগরীতেও কিন্তু নাজেহাল অবস্থা বৃষ্টিতে। সোমবার সারা রাত বৃষ্টির পর সকালেও ঝিরঝির করে চলছে বৃষ্টি। শুধু রবিবার রাত থেকে সোমবার বিকেলের মধ্যেই মুম্বাইয়ের কোথাও কোথাও 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আইএমডি রেকর্ড বলছে, শেষবার মুম্বাইয়ে মে মাসে এত বৃষ্টি হয়েছিল 1918 সালে, অর্থাৎ আজ থেকে 107 বছর আগে। মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের থানে, রায়গড়, রত্নগিরি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সোমবারও দিনভর বৃষ্টিতে শহরে ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছিল শহরবাসীকে। জলমগ্ন হয়ে যায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা। একটি ভূগর্ভস্থ স্টেশন জলে ডুবে যাওয়ায় মেট্রো পরিষেবাও স্থগিত রাখা হয়। রেকর্ড বলছে, চলতি বছরের মে মাসে এখনো পর্যন্ত কোলাবায় মোট 295 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে 1918 সালের মে মাসে সেখানে 279.4 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপর থেকে 107 বছরে এত বৃষ্টি দেখেনি মুম্বাই। মুম্বাইয়ে বর্ষা শুরুর স্বাভাবিক তারিখ 11 জুন। 1950 সাল থেকে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য ঘেটে দেখা যাচ্ছে, গত 35 বছরে এই প্রথমবার এতদিন আগে বর্ষার আগমন ঘটেছে শহরে। ফলে জুন মাস পড়ার আগে টানা বৃষ্টির জেরে কার্যত থমকে গিয়েছে মুম্বাই। শহরের একাধিক এলাকা জলমগ্ন, ব্যাহত যান চলাচল ও বিমান পরিষেবা। কুর্লা, সিয়ন, দাদার, পার্লের নিচু এলাকাগুলিতে জনজীবন বিপর্যস্ত। জলমগ্ন রাস্তা দিয়েই কোনো মতে চলছে যানবাহন। অবিরাম বৃষ্টির জেরে কোথাও কোথাও জল জমে গিয়েছে রেল লাইনেও। নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন। সোমবার পরিস্থিতি পর্যালোচনা করতে বারামতির দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও সমস্ত নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।